এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর বড় খবর আসছে। শিলংগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, যাত্রীদের নামিয়ে গোটা বিমানে তল্লাশি, বিমানে বোমা রাখা, শৌচাগার থেকে চিরকুট উদ্ধারে আতঙ্ক। হুমকির পিছনে কে সেটাই খতিয়ে দেখা হচ্ছে। আর একবার আপনাদের জানিয়ে রাখি, শিলংগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, যাত্রীদের নামিয়ে গোটা বিমানে তল্লাশি, বিমানে বোমা রাখা, শৌচাগার থেকে চিরকুট উদ্ধারে আতঙ্ক। হুমকির পিছনে কে খতিয়ে দেখা হচ্ছে। জানিয়ে রাখি এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবর আসছে, আরো একবার বিমানে বোমাতঙ্ক, হুমকি দেওয়া হয়েছে এবং এই হুমকির পেছনে কে রয়েছে সে বিষয়টা খতিয়ে রাখা হচ্ছে। কিন্তু যারা ছিলেন ওই বিমানে সেই সমস্ত যাত্রীদেরকে নামিয়ে বিমানের ভেতরে খুঁজে দেখা হয়, তল্লাশি করে দেখা হয় যে আদৌ সেখানে বোমা রাখা রয়েছে কিনা। চিরকুটেই হুমকি আসে এবং তারপর থেকে চাঞ্চল্য। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, শিলংগামী ইন্ডিগোর বিমানে এই ঘটনা ঘটেছে। শিলংগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, কি আপডেট? শিলংগামী ইন্ডিগোর বিমান 6730 পরে অর্থাৎ বিমানের ল্যাবরেটরিতে মিলল বোমাতঙ্কের হুমকি লেখা একটি চিটকুট। এবং কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগোর বিমান 7304 ল্যাবরেটরিতে মিললে পেপারে লেখা এই হুমকি চিঠি। এবং এই মুহূর্তে বিমান থেকে কিন্তু যাত্রীদের ডিবোর্ড করা হয়েছে, অর্থাৎ বিমান থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে এবং বিমানটিকে আইসোলেশন বেতে নিয়ে যাওয়া হয়েছে। এবং সিআইএসএফ কিন্তু বিমানটিকে এখন পর্যন্ত ঘিরে রেখেছে এবং বিমানের মধ্যে যে ল্যাবরেটরি রয়েছে সেই ল্যাবরেটরিতে গিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এই মুহূর্তে বিমানটি আইসোলেশনে রাখা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু কলকাতা বিমানবন্দরে একটি চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ বিমানের মধ্যে এই ধরনের হুমকি চিঠি কোথা থেকে আসলো, চিটকুট কোথা থেকে আসলো সেই বিষয়ে তদন্ত করে দেখছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে যেটি জানা যাচ্ছে যে এই মুহূর্তে বিমানের ভেতরে সিআইএসএফ এর যে বোম স্কোয়াড, ডগ স্কোয়াড তারা কিন্তু ঢুকেছেন এবং ঢুকে বিমানটি তন্ন করে কিন্তু তল্লাশি চালাচ্ছেন। নজর রাখুন রঞ্জিত, ধন্যবাদ। আজ এসআইআর এর বর্ধিত শুনানির শেষ দিন। বাংলায় শুনানির কাজ সম্পূর্ণ। শুনানিতে ডাক পেয়েও আসেননি 6,25,000। খসড়া তালিকায় বাদ পড়েছে 58 লক্ষ। শুনানিতে গড় হাজির 6 লক্ষেরও বেশি। সব মিলিয়ে কি 64 লক্ষের বেশি নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়বে? জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। শ্রাবন্তী। তনিষ্ঠার সময় যত গড়াচ্ছে তত এই আশঙ্কাটাই প্রবল হচ্ছে যে 58 লাখ ইতিমধ্যেই খসড়া তালিকা থেকে বাদ গেছেন যারা মৃত ভোটার ছিলেন। এরপরে আসেননি এরকম ভোটার রয়েছেন প্রায় 6,25,000। এর মধ্যে যেমনভাবে আনম্যাপড ভোটার রয়েছে 32 লক্ষের মধ্যে 3 লক্ষ, তারা শুনানি নিতে উপস্থিত হয়নি। একই সঙ্গে প্রায় 3,25,000 মতো মানুষ যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য এই হিয়ারিং নোটিশ পেয়েছিলেন তারাও আসেননি। এখন হতে পারে এরা ভুয়ো ভোটার, হতে পারে তারা শিফটেড ভোটার্স, এরকম হতে পারে। তবে সংখ্যাটা গিয়ে 64 লক্ষ দাঁড়াচ্ছে। একই সঙ্গে এরপরে যাচাইয়ের উপরে গুরুত্ব দেওয়া হবে। ইতিমধ্যেই যাচাই পর্বে বাদ গেছেন 1,40,000, অর্থাৎ প্রায় 66 লক্ষর কাছে গোটা সংখ্যাটা মিলিয়ে বাদ পড়ার তালিকায় রয়েছে। এরপরেও সংখ্যাটা বাড়বে, তার কারণ যাচাই পর্বে দেখে নেওয়া হবে কোন কোন তথ্য আপলোড হয়েছে সেগুলি সঠিক কিনা। যে 13টি ডকুমেন্টসের কথা ইলেকশন কমিশন বলে দিয়েছিল, সেই 13টি ডকুমেন্টসের মধ্যে যারা পড়ছেন না তাহলে তাদেরকেও বাদ দেওয়া হবে। তবে কমিশন এক্ষেত্রে স্পষ্ট করে দিয়েছে যে যাদেরকেই বাদ দেওয়া হোক না কেন সেই ভোটার অবশ্যই একটি উত্তর, একটি রিপ্লাই পাবেন কেন তাদের নাম এসআইআর এর তালিকা থেকে বাদ যাচ্ছে। একই সঙ্গে তনিষ্ঠা তোমায় বলে রাখি যে যাদের নাম বাদ যাবে তাদের অ্যাপ্লিকেশনের সুযোগ থাকছে। বিধানসভা নির্বাচনের যে নোটিফিকেশন বিজ্ঞপ্তি তার আগে পর্যন্ত এই অ্যাপ্লিকেশনের সুযোগ থাকবে। কমিশন আশ্বস্ত করছে সমস্ত ভোটারকে যাতে এই আবেদন পাওয়া মাত্রই যাতে সেটা নিষ্পত্তি করে দেওয়া হয় এবং বিধানসভায় যাতে তারা অংশগ্রহণ করতে পারেন সেই বিষয়টিও দেখা হবে। ধন্যবাদ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অফিসারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কমিশনের। ভাঙড় এক বিডিও অফিসে মাইক্রো অবজারভারদের শাসানি, হুমকি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শাহজাহান মোল্লার বিরুদ্ধে। শাসক নেতার বিরুদ্ধে অভিযোগ পেয়েই বিডিও অফিস থেকেই মাইক্রো অবজারভারদের সরিয়ে নিল নির্বাচন কমিশন। কি করে এইআরওরা মাইক্রো অবজারভারদের ডেকে পাঠান? জ্ঞানেশ কুমারের প্রশ্নের মুখে পড়েন দক্ষিণ 24 পরগনার ডিএম। এদিকে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ গতকাল আমাদের দাবি করেছিলেন ভাঙড় 1 নম্বর তৃণমূলের ব্লক সভাপতি শাহজাহান মোল্লা। প্রথমেই বলে রাখি যে মাইক্রো অবজারভার আমি জানি না কমপ্লেন করেছে কিনা, কোথায় যদি করে থাকে তার নামটা আমরা জানতে চাইছি এবং যে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে আমার ইনফ্লুয়েন্স হয়েছে সেই অথেন্টিকটা আমি জানতে চাইছি ওদের কাছে। যে এরকম মিথ্যে কথা বলে, এরকম বাজে ভুল মিথ্যে কথা বলে
আসলে এরা এসআইআর কে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে। আমি চ্যালেঞ্জ করছি, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। থ্রেড কালচার তো এগিয়ে বাংলার একটা পার্ট, হুমকির কালচার, থ্রেড কালচার, এটা তো একটা এস্টাবলিশড ফ্যাক্ট, এটা তো মানে আপনি অস্বীকার করতে পারবেন না। এবং এখানে যে মাইক্রো অবজারভারদের দেওয়া হয়েছে আর কোথাও কিন্তু হয়নি, দরকারও হয়নি, কারণ আরও 11টা রাজ্যে হচ্ছে, কোথাও টু শব্দটি নেই। কিন্তু এখানে প্রাণপণ চেষ্টা করে গেছেন এই তৃণমূল সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে এসআইআরটা না হয়। এবং কেন উনি চাইছিলেন না? একজন ব্যক্তি, একজন বিরোধী নেত্রী যে 2005 সালে দাঁড়িয়ে পার্লামেন্টের ফ্লোরে একগুচ্ছ কাগজ ছুঁড়ে মারলেন ডেপুটি স্পিকারকে, প্রতিবাদ করলেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকছে, আজকে কি হয়ে গেল যে মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেলেন? কেন হলেন সেটা বাংলার মানুষ, কি হিন্দু কি মুসলমান, আশা করি বুঝতে পারছেন। এই বাংলায় সরকারি দলের লোক বলে আমি মনে করি অন্তত। তাই কারচুপি যদি হয়, সব থেকে বেশি কারচুপি হবে এই আরও লেভেলে। এবং এই ঝঞ্ঝাটটা পাকানোর পিছনে, এই মানুষের হয়রানি করার পিছনে এদের একটা বড় ভূমিকা আছে, যারা পশ্চিমবঙ্গ সরকারের নিয়োজিত সমস্ত সরকারি কর্মচারী। সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করে সুপ্রিম কোর্টের বিচারপতি যখন বলছে এটা করতে হবে, তখন আবার নতুন করে বিডিওদের দিয়ে ধমকানো চমকানো করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকার তাদের নিজের উদ্দেশ্যটাকে স্পষ্ট করছে। মাইক্রো অবজারভারদের তো এখন কোনো রোল থাকার কথাই নাই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত সিদ্ধান্ত ইয়ারোরা নেবে এবং তারা হেল্পার হিসেবে কাজ করবেন। তারা এখনো যাচ্ছেন কেন গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উত্তপ্ত করছেন কেন? যেই উত্তপ্ত করার ফলেই তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলাম আমরা। তারা মানুষকে উত্তপ্ত করে হেনস্থার স্বীকার করছিল। এই মাইক্রো অবজারভারদের এই উত্তপ্ত করার টেন্ডেন্সি বন্ধ করতে হবে আগামী দিন, না হলে খারাপ পরিস্থিতিতে নিয়ে যাবে বাংলার মানুষকে। এসআইআর এর কাজে একাধিক জেলা শাসকের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন। কোচবিহার, মালদা, জলপাইগুড়ি, 2 পরগনা ও পূর্ব মেদিনীপুরের ডিএমদের কাজে অসন্তুষ্ট কমিশন। পূর্ব বর্ধমানের ডিএমকে রাজনৈতিক মন্তব্য না করতে নির্দেশ। কোচবিহারের ডিএমকে নথি আপলোডে দেরির জন্য তিরস্কার। ধমক খেলেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসকও। খবর সূত্রে একজন বিদেশিরও নাম যেন চূড়ান্ত ভোটার তালিকায় না থাকে সেটাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 26 ফেব্রুয়ারির মধ্যে তালিকা অনুযায়ী বৈধ নথি আপলোড হয়েছে কিনা দেখবেন জেলা শাসকরা। নথি পরীক্ষা করবে কমিশনের আইটি টিম। নির্দিষ্ট সময়ের পরেও অবৈধ নথি পেলে তার দায় নিতে হবে ডিএমকে। এখন এটা অত্যন্ত লজ্জার যে ডিএম এর মতো একটি সাম্মানিক পদের থেকে যারা তৃণমূল কংগ্রেসের কর্মচারীর মতো কাজ করছে, তৃণমূল কংগ্রেসের পার্টির ক্যাডারের মতো কাজ করছে, তাদেরকে এই ধরনের গালি খেতেই হবে। গালিকে আমি তো বলবো কানমলা দেওয়া উচিত। এবং এই সমস্ত অফিসাররা যারা রাজ্য সরকারি অফিসার এবং যারা ডিওপিটির অফিসার অর্থাৎ আইএস আইপিএস যারা আছেন, তাদের আমি একটা নিয়ম স্মরণ করিয়ে দিই। এখন তো শুধু গালি খাচ্ছেন, এরপরে যখন নির্বাচনী বিধি যখন শুরু হবে, নির্বাচনী আচরণ বিধি যখন শুরু হবে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের এবং সংবিধানটা করে নেবেন, সেই সময় নির্বাচন কমিশন যদি আপনাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় আপনাদের ইতিহাস দেখে, তাহলে সেই সাসপেনশন তোলার ব্যবস্থা কিন্তু নতুন মুখ্যমন্ত্রী এসেও করতে পারবে না। নিয়ম বলছে ইলেকশন কমিশন যদি সাসপেন্ড করে, ইলেকশন কমিশনই সেই সাসপেনশন তুলতে পারে, অন্য কেউ তুলতে পারে না। অতএব সাধু সাবধান। যখন মুখ্য নির্বাচন আধিকারিক, জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুর মিলিয়ে কথা বলেন, তখন বিজেপি নেতৃত্বের মনে থাকে না নিরপেক্ষতার কথা? আর যে কোনো রাজ্যে যারা ডিএম থাকবে তারা তো রাজ্য সরকারের কর্মচারী হবে, সেটাই তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো।